আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার একটা টক মিষ্টি আচার শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমরা যারা শহরে থাকি, আমরা আম বা জলপি যেটা দিয়ে আচার দিয়ে এগুলো শুকানোর ব্যবস্থা খুব কম বাসাতেই থাকে, মানে ছাদে দেওয়া যায় না বা বারান্দাভাবে রোদ পাওয়া যায় না। কিন্তু আমি আজকে আপনাদের যে আচারটা দেখাবো, এটা আপনারা বাইরে রেখেও 6 মাস খেতে পারবেন, আর ফ্রিজে রেখে বছরের উপরেও রাখা যাবে, এটা কোনো নষ্ট হবে না। এই আচারটা খুবই সহজভাবে বানানো যায়। আজকে আমি আমের আচারটা করব। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। আমি এক এক করে আপনাদেরকে বলে দেব কি কি দিচ্ছি। এই আচারটা সত্যি অনেক মজাদার, আর এটাতে কম পরিমাণে তেলই লাগে। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 6 টেবিল চামচ মতোই তেল আছে। এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আমি আরেকটা কথা বলিনি, আমি আমটা প্রথমে ধুয়ে কেটে তারপরে ছোট ছোট পিস করে এগুলাকে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে মেথি ফোড়ন দিলাম। আমি 5 ফোড়নের গুঁড়ো ব্যবহার করব, তাই এখানে আগে মেথিটা দিয়ে দিলাম। মেথিটা ফোড়ন দেব। এই যে আমের এখানে 1 কেজির আম ছিল, আমটারে কেটে ধুয়ে ছোট ছোট পিস করে পরে এগুলারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে কুচানো হয়, আবার এই আচারটা এমনিতে হয়, মানে করা যায়। তা আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার কাছে মনে হয় কুচানোর থেকে ব্লেন্ড করা আচারটা বেশি ভালো হয় আর খেতেও ভালো লাগে। আমটা দিয়ে দিলাম। এটাতে কোনো রোদে দিতে হবে বা ফাঙ্গাস পড়ে যাবে এরকম কোনো ঝামেলাই নেই। আপনারা বানিয়ে নিশ্চিন্তে 6 মাসও বাইরে রাখতে পারেন, 1 বছরের বেশি এটা ফ্রিজে রাখা যায়। এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা 1 চা চামচের মতো দিয়েছি। লবণটা স্বাদ অনুযায়ী যতটুকু লাগে ওই অনুযায়ী লবণটা। হলুদের গুঁড়ো দিলাম, এখানে 1 টেবিল চামচ দিয়েছি। মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আর জিরের গুঁড়ো, সেটাও 1 টেবিল চামচ দিয়েছি। আমি এখানে সব কিছু গুঁড়ো মশলাই অ্যাড করব, মানে রসুন বা 5 ফোড়নের গোটা ওগুলো আমি অ্যাড করব না, শুধু মেথিটাই দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। অবশ্যই এই সময় চুলার আঁচটা কমে রাখবেন, মিডিয়াম টু লোতে রাখবেন। খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। আর আচারটা সবসময় দস্তার কড়াইতে বানাতে চেষ্টা করবেন, তাহলে এটা নিচে লাগার সম্ভাবনা খুব কম থাকে, আচারটাও ভালো হয়। এটাকে বারবার নেড়ে দিতে হবে। এটাকে গোটা 5 ফোড়ন দিয়ে যদি আপনারা করেন, তাহলে প্রথমে তেলের মধ্যে মেথির পরিবর্তে 5 ফোড়ন দিয়ে করে নিলেই হয়। আমি যেহেতু এটা গুঁড়ো 5 ফোড়ন দিয়ে করব, তাই আমি পরে 5 ফোড়নটা অ্যাড করব। এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটার আমের পানিটা না শুকিয়ে যায়। আমের পানি শুকিয়ে যাওয়ার পরে আমি চিনি দেব। এখন চিনি দিলে অনেক বেশি পানি হয়ে যাবে, তাই আমি এখন চিনি দিচ্ছি না। এই যে চিনিটা দিলাম, চিনিটা স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 কেজি আমে প্রায় 150 গ্রামের মতো চিনি ইউজ করেছি। ওটা স্বাদ আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওভাবে দিলেই হবে। আমার আচারটা হয়েছে টক মিষ্টি ঝাল দুইটাই, সব কিছু মিলিয়ে সব কিছুই মানে ওরকমই করে নিয়েছি। আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করেছি বা ঝালটা অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন।
চিনিটা দেওয়ার পরে পানি বের হচ্ছে দেখুন। এই আচারটা করতে গেলে অনবরত নাড়তে হয়। এই যে আমি পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা বাজারে কিনতে পাওয়া যায়, দোকানেও পাবেন। আমি এইখানে পাঁচফোড়নের গুঁড়োটা নিয়েছি। পাঁচফোড়নের গুঁড়ো এখানে আমি 2 টেবিল চামচের মতো ইউজ করেছি। আর একটু দিলাম, মানে দুইবারই মিলিয়ে আমার 2 টেবিল চামচের মতো হবে। আমি আরেক সময় আপনাদেরকে আমের ঝুরি আচার যেটা সেটা বানিয়ে দেখাবো। ওটা সম্পূর্ণ মিষ্টি দিয়ে করব, ওটাতে ঝালটা আর দিব না। ভালো করে নেড়ে দিতে হবে যেন চাকাটা না ধরে, মানে মশলাটাতে যেন চাকাটা না ধরে, ওভাবে খেয়াল রাখতে হবে। তবে সত্য কথা যেটা, এই আচার যে কোনো আচার বানালে রোদে শুকালে সবচেয়ে বেশি মজা হয়, খেতেও ভালো লাগে। কিন্তু শহরের মধ্যে এটা শুকানো মানে অনেক সমস্যা হয়ে যায়। এটা তাই মানে নিজেরা এইভাবে বানিয়ে নিলে ভালো। মানে চুলাতে যেভাবে আমি বানাচ্ছি এভাবে বানিয়ে নিয়ে আপনারা অনেক দিন রাখতে পারবেন। এখানে আমি গরম মশলার গুঁড়াটা দিয়েছি, আমি এলাচ দারুচিনিটা এভাবে দিব না, তাই আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা মিষ্টি জাতীয়, তাই আমি এটাতে একটু এলাচ দারুচিনির গুঁড়োটা দিলাম। এবার ভিনেগারটা অ্যাড করব। ভিনেগারটা আমি এখানে 2 টেবিল চামচ অ্যাড করেছি, লাগলে যদি মনে হয় আবারও দিব। একটু পরে পরে নেড়ে দিতে হয়। তবে আলহামদুলিল্লাহ আমার আচারটা খুব সুন্দর হয়েছে, নিচে একটু লাগেনি, খুব সুন্দর মতো জিনিসটা হয়েছে। যে কোনো জিনিস রান্না করতে গেলে বা বানাতে গেলে আপনার ফোকাসটা ওখানে থাকতে হবে, তাহলে খাবারটা যেটা তৈরি করবেন ওটা খুব ভালো হয়। ঠিক একইভাবে ঝুরি আচারটা করা যায়, টক মিষ্টি ঝাল যেটা সেটা করা যায়, আবার এমনি মিষ্টিটাও করা যায়। এখানে আমি কিছু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা প্রথমে মেথির সাথে দিলে এটা কালো জিরাটা একটু তিতো হয়ে যাওয়ার ভয় থাকে, তাই আমি কালো জিরাটা পরে অ্যাড করেছি। এটাকে অনবরত নাড়তে হয়। এই আচারটাতে তেলের পরিমাণটা খুবই কম। অন্যান্য আচার বানাতে গেলে তেলটা বেশি দিতে হয় বা ডুবিয়ে রাখতে হয়, কিন্তু এই আচারটা আপনারা এইভাবে বানালে মানে স্বাদটা ভালোই লাগে, আমার কাছে তেলটা কম লাগে, খেতেও ভালো লাগে। আমি যে কোনো খাবারই চেষ্টা করি বাইরের থেকে না এনে বাসায় রান্না করে, মানে বাচ্চাদের জন্য বা হাজবেন্ডের জন্য চেষ্টা করি আমি আমার মতো করে ওদেরকে দেওয়ার জন্য। পানিটা শুকিয়ে আসতেছে, কালারটাও চেঞ্জ হচ্ছে, দেখুন কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এই আচারটা আমি যখন সিলেটে ছিলাম
তখন সিলেটের এক ভাবির থেকে আমি এটা শিখেছি। আসলে ওখানে থাকা অবস্থায় আমি অনেক কিছুই শিখেছি, অনেক রান্না বান্না বা অনেক কিছু ওখান থেকে আমার শেখা। দস্তার কড়াইতে রান্না করলে লাগার ভয়টা কম থাকে, অ্যালুমিনিয়ামে বেশি লেগে যায়, তাই দস্তাতে চেষ্টা করবেন আচার বা রান্না মানে বানানোর জন্য। এটা ছেটা গায়ে এসে পড়ে অনেক সময়, চুলা তো পরে আমি এবার মুছে নিলাম। এই আচারটা আপনারা ভাতের সাথে খেতে পারেন, পোলাওর সাথে, বা অনেকে রুটি মানে পরোটার সাথে খায়। ইন্ডিয়ানদের দেখি আচার দিয়ে রুটি বা পরোটা ওরা খায়, তা আমাদের দেশে আসলে ওরকম কেউ খায় না, তবে আমরা ভাত বা পোলাওর সাথে এটা খেতে বেশি ভালো লাগে। এটার পানি শুকানো পর্যন্ত এটাকে চুলাতে রাখতে হবে, না হলে এটা মানে নষ্ট হয়ে যাওয়ার বা ফাঙ্গাস পড়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এটাকে আপনারা যখন তেল কড়াই থেকে ছেড়ে আসবে, তেল একটু একটু বের হয়ে আসবে, তখনই বুঝবেন যে আচারটা সম্পূর্ণ হয়ে রান্না হয়ে গিয়েছে বা আচারটা তৈরি হয়ে গিয়েছে, তখনই আপনারা এটা তুলে নেবেন। এটা বানাতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগেছে, কারণ আমি আচারটা যখন মানে আমটা যখন ব্লেন্ড করি আমি ওটাতে কোনো পানি ইউজ করিনি। এটা তাও আমটা প্রথমে আমি ধুয়ে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে ওটাকে ব্লেন্ড করেছি, কারণ আমার মধ্যে একদম পানি লাগেনি। আপনারাও চেষ্টা করবেন ওভাবে বানাতে, তাহলে বেশি ভালো হয়। এই আমগুলো আমার শ্বশুর বাড়ির থেকে আনা, অনেক দিন আগে আনছে, আমি ফ্রিজে রেখে দিচ্ছি সময় করে। আসলে এগুলা বানাতে একটু সময় হাতে সময় নিয়ে করতে হয়, আর চেষ্টা করছি যে যত দ্রুত এটা শেষ করা যায়, মানে আমগুলো যেন নষ্ট না হয়, এত দূর থেকে এগুলো আনা হয়েছে, তাই এখন সময় করে বানালাম। কড়াই থেকে উঠিয়ে আসতেছে, এটা অনেকটা পানি শুকিয়ে গেছে, আর 90% হয়ে গিয়েছে, আর 10% হলে আমি নামিয়ে নেব। এই সময় আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি, কারণ এটা নিচে এখনই লাগার সম্ভাবনা বেশি, তাই আমি নিচে মানে লোতে রেখেছি চুলার আঁচটা। আবারও নেড়ে দিচ্ছি। আমার এই আচারটা সত্যিকারই অনেক ভালো হয়েছে। এটার কালারটা আমার ফোনের ক্যামেরার জন্য ওভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা অনেকটা খয়েরি হয়ে আসছে।
কাঁচাটা রান্না শেষ হলে ঠান্ডা হওয়ার পরে অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর যদি প্লাস্টিকের কিছুতে নেন তাহলে এটা মানে নর্মাল ফ্রিজে রাখতে হবে। চেষ্টা করবেন কাচের বয়ামে রাখার জন্য। আপনাদের কার কার কাছে আমার রান্না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রায় শেষের দিকে। তেলটা ছেড়ে আসতেছে, দেখা যাচ্ছে। অবশ্যই খেয়াল রাখবেন যতক্ষণ পর্যন্ত তেলটা বোঝা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটাকে চুলাতে রাখতে হবে। আমার হওয়ার পরে আমি এটা নিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার পর একটা ছোট্ট একটা বাটিতে নিলাম। এটা দেখুন কীরকম হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও সত্যি অনেক ভালো হয়েছে। এটা পোলাও বা ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। আপনারা এভাবে বানাবেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি, আর এতক্ষণ আপনারা দেখছিলেন লিপিস কিচেন অ্যান্ড ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।